আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমি কথা বলবো ইসিজি পরীক্ষা নিয়ে। টপিকস হলো ইসিজি পরীক্ষার গুরুত্ব কখন বেশি। আমরা জানি ইসিজি খুব স্বল্প মূল্যের একটি পরীক্ষা। অধিকাংশ হসপিটালেই 200 থেকে 300 টাকা খরচ করে এই পরীক্ষাটি করা যায়। এবং আমরা জানি যে ইসিজিতে ওয়েভ, ঢেউয়ের মতো এরকম রিদম আমরা একটা কাগজের মধ্যে আমরা দেখি, কিছু ওয়েভ আমরা দেখতে পারি। এই হলো ইসিজি। তো এই ইসিজি পরীক্ষা আমাদের হার্টের রোগ নির্ণয়ের জন্য কখন অত্যন্ত গুরুত্ব বহন করে, সেই বিষয়ে আজ কথা বলবো। এক কথায়, যখন হার্টের দিক থেকে রোগী খুব ইমার্জেন্সি সিচুয়েশনে আছে, অর্থাৎ মারাত্মক জরুরি অবস্থা, তখন ইসিজি পরীক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা সবাই জানি, আপনারা অনেকেই আপনাদের বাস্তব অভিজ্ঞতা হয়েছে, সবচেয়ে খারাপ অবস্থাকে মৃত্যু আপনারা অনেকেই দেখেছেন নাটকে, সিনেমায়, যে খুব ক্রিটিক্যাল পেশেন্ট হসপিটালে অ্যাডমিটেড, আইসিইউতে, সিসিইউতে, পেশেন্টের একটা রিদম এরকম ঢেউগুলো চলছিল, হঠাৎ একটা সময় এসে সব রিদম বন্ধ হয়ে গেল, অর্থাৎ স্ট্রেইট লাইন হয়ে গেল, কোনো আর ঢেউ নেই, কোনো আঁকাবাঁকা কোনো কিছু নেই, জাস্ট একদম সহজ স্ট্রেইট লাইন। এটার মানে হলো ইলেকট্রিক্যালি আমরা প্রমাণিত হলো যে পেশেন্টের, এই রোগীর, এই ব্যক্তির হার্ট চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমরা বলি স্ট্রেইট লাইন ইসিজি। মেডিকেলি আমরা বলি অ্যাসিস্টল। এই অ্যাসিস্টলের মানেই হলো যদি না আবার 5 মিনিটের মধ্যে কোনো রকমে হার্ট আবার চালু হয়, তাহলে পেশেন্টের মৃত্যু নিশ্চিত। অর্থাৎ একটা সময় পার হয়ে যাওয়ার পরে, যখন জীবনের কোনো লক্ষণ কোনো মানুষের মধ্যে নেই, তখন যদি আমরা ইসিজি করে স্ট্রেইট লাইন পাই, তখন আমরা ইলেকট্রিক্যালি, আমরা সায়েন্টিফিক্যালি আমরা প্রমাণ করতে পারি যে হার্ট একদম চিরতরে বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ এটা মৃত্যু। আগেই বলেছি, যখন ইমার্জেন্সি সিচুয়েশনগুলো হয় তখন ইসিজির গুরুত্ব অত্যন্ত বেশি। এই ইমার্জেন্সি সিচুয়েশনগুলোর মধ্যে সবচেয়ে খারাপ ধরনগুলো হলো অ্যারিথমিয়া। এই অ্যারিথমিয়াগুলোর মধ্যে কিছু কিছু রয়েছে ডেঞ্জারাস অ্যারিথমিয়া, অর্থাৎ লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া। যেই অ্যারিথমিয়া মানে হলো কি অ্যাবনর্মাল রিদম, হার্ট স্বাভাবিক ছন্দে চলছে না, হার্ট অ্যাবনর্মালি কাজ করছে। এই অ্যাবনর্মাল রিদমগুলোর মানেই হলো অতি সত্বর যদি ইমার্জেন্সি কার্ডিয়াক রিসাসিটেশন, ইমার্জেন্সি জরুরি হেল্প রোগীকে না করা যায়, তাহলে সেই রোগীর মৃত্যু অল্প সময়ের মধ্যে নিশ্চিত। এরকম একটি অত্যন্ত খারাপ রিদম হলো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, সংক্ষেপে ভিটি। এই যে দেখুন, এখানে রিদমগুলো খুব দ্রুত চলছে, কিন্তু রেগুলার, একটা থেকে আরেকটার দূরত্ব সমান, কিন্তু কমপ্লেক্সগুলো ওয়াইড, চওড়া হয়ে গেছে, এবং খুব রেট বেশি, খুব দ্রুত চলছে। তো এই ভিটি হওয়ার মানেই হলো পেশেন্টকে ইমিডিয়েট, এখনই কার্ডিয়াক স্পেশাল ট্রিটমেন্টের সুবিধা সম্বলিত, অর্থাৎ সিসিইউতে অ্যাডমিট করে রোগীকে জরুরি চিকিৎসা শুরু করতে হবে। তা না হলে এই রোগীর জীবন অতি অল্প সময়ের মধ্যেই সংকটাপন্ন হয়ে যাবে। আরেকটি খারাপ রিদম হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখানে দেখবেন কমপ্লেক্সগুলো এখানে ওয়াইড নয়, কমপ্লেক্সগুলো ন্যারো, সরু, কিন্তু এখানেও খুব দ্রুত চলছে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং ফাস্ট ভেন্ট্রিকুলার রেট, হার্টের রিদম দ্রুত চলছে কিন্তু ইরেগুলার, অর্থাৎ একটা থেকে আরেকটার গ্যাপ সমান নয়, কোথাও একটু বেশি, কোথাও একটু কম। এই রিদমটি, এই যে ইরেগুলার রিদম, কিন্তু ফাস্ট চলছে হার্ট, এই পর্যায়েও যদি আমরা দ্রুত ব্যবস্থা না নেই, তাহলেও রোগী অল্প সময়ের মধ্যে খারাপ হয়ে যেতে পারে। যদি অন্য কোনো কম্প্রোমাইজ সিচুয়েশন থাকে, যেমন হার্টের পাম্পিং পাওয়ার কম, বা হার্টের ভালভের গুরুতর কোনো সমস্যা রয়েছে, বা পেশেন্টের একটা মারাত্মক নিউমোনিয়া রয়েছে, এর সাথে যদি এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, তাহলে কিন্তু রোগী বেশ কয়েক ঘন্টা হয়তো টলারেট করতে পারবে না,
অর্থাৎ ধীরে ধীরে রোগীর ব্লাড প্রেশার ফল করবে, অথবা স্ট্রোক হয়ে যাবে, অথবা যে কোনো ধরনের কমপ্লিকেশন হয়ে রোগী দ্রুতই খারাপের দিকে চলে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে ইসিজি দেখেই আমাকে অতি সত্বর রোগীকে অ্যাডমিশনের ব্যবস্থা নিয়ে জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমরা আরেকটি রিদমের কথা বলবো, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এসভিটি। এখানে আপনারা খেয়াল করুন, এখানেও হার্ট খুব দ্রুত চলছে, রিদমগুলো ফাস্ট কিন্তু রেগুলার। আগের এট্রিয়াল ফিব্রিলেশনের মতো এখানে ইরেগুলার নয়, রেগুলারলি চলছে, অর্থাৎ প্রত্যেকটি গ্যাপ, প্রত্যেকটি কমপ্লেক্সের মধ্যে গ্যাপ সমান সমান কিন্তু খুব দ্রুত চলছে। এটাকে আমরা বলি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই কন্ডিশনটাও রোগী হয়তো অন্য কোনো কম্প্রোমাইজ সিচুয়েশন না থাকলে হয়তো কয়েক ঘন্টা, 2, 4, 6 ঘন্টা, এমনকি আরো বেশি হয়তো টলারেট করতে পারবে। বাট অন্য কোনো কম্প্রোমাইজ সিচুয়েশন যদি হার্টের থাকে, তাহলে হয়তো এর কারণেও রোগী খারাপ পর্যায়ে চলে যেতে পারে। আমরা এতক্ষণ বলছিলাম যে হার্ট দ্রুত চলছে, এখন আমরা আরেকটি সিচুয়েশন দেখাবো, হার্ট খুব ধীরে চলছে। দেখুন এখানে একটি কমপ্লেক্স এবং আরেকটি কমপ্লেক্সের মধ্যে অনেক গ্যাপ বেশি, অনেক পরে পরে এক একটা কমপ্লেক্স আসছে, অর্থাৎ গ্যাপ বেশি। অর্থাৎ এখানে হার্টের কাজ করার গতি কমে গেছে। হয়তো এখানে হার্টটা প্রতি মিনিটে মাত্র 30 বার বা 35 বার বিট করছে। এটাও কিন্তু একটা মারাত্মক সিচুয়েশন। এই সিচুয়েশনটা হয়েছে কমপ্লিট এভি ব্লকের জন্য, অর্থাৎ হার্টের এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে কারেন্ট একদমই যেতে পারছে না। এই সিচুয়েশনেও রোগীকে আমাদের ইসিজি দেখেই রোগীকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করে, সিসিউতে অ্যাডমিট করে হার্ট রেট বাড়ানোর জন্য ইনজেকশন দিতে হবে অ্যাট্রোপিন, অথবা আমাদেরকে এই পেশেন্টকে ইনজেকশনে কাজ না হলে আমাদেরকে দ্রুত আমাদের ক্যাথল্যাবে নিয়ে একটা টেম্পোরারি পেসমেকার করে রোগীর হার্ট রেটটাকে আবার দ্রুত ঠিক করার ব্যবস্থা করতে হবে। তা না হলে অল্প সময়ের মধ্যেই রোগীর জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন খারাপ অবস্থা হয়ে যায় তখন ইসিজি দিয়েই দ্রুত আমাদের সিদ্ধান্ত নিতে হয়। এরকম আরেকটি খারাপ সিচুয়েশন হলো হার্ট অ্যাটাক। যখন হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে বা হার্ট অ্যাটাকের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তখন কিন্তু ইসিজি দেখেই আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ইসিজি দেখেই অধিকাংশ ক্ষেত্রেই হার্ট অ্যাটাক শনাক্ত করা যায়। যেমন সব বুকে ব্যথা বা শ্বাসকষ্ট বা বুকে চাপ কিন্তু হার্ট অ্যাটাকের জন্য হয় না। হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাকের মতো ঘটনা, যাদেরকে আমরা একসঙ্গে বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম, সংক্ষেপে এসিএস, এই এসিএস এর লক্ষণগুলো যখন টিপিক্যাল হবে, অর্থাৎ হার্টের কারণে হলে ঠিক যেরকম লক্ষণ হয় সেরকম লক্ষণই যদি থাকে, তখন যদি আমরা ইসিজি করে একটা খারাপ ধরন পাই, তখন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। কারণ ইসিজি করেই হার্ট অ্যাটাক বা অ্যাকিউট করোনারি সিনড্রোমের অধিকাংশ খারাপ ঘটনাগুলো শনাক্ত করা যায়। এই জন্য এখানে ইসিজির গুরুত্ব অত্যন্ত বেশি। যেমন আমাদের এই ক্ষেত্রে হার্ট অ্যাটাকের একটি অত্যন্ত খারাপ ধরন হলো এসটি এলিভেশন এমআই। এটা আমরা ইসিজিতে শনাক্ত করতে পারবো। যেমন এখানে আমি একটি নর্মাল ইসিজি একে দেখালাম, PQRST, এই সেগমেন্টটাকে আমরা বলি এসটি সেগমেন্ট। এই এসটি সেগমেন্ট এখানে বেজ লাইনে আছে, কিন্তু এসটি সেগমেন্ট যদি বেজ লাইন থেকে উপরের দিকে উঠে যায়, তখন আমরা তাকে বলি এসটি সেগমেন্ট এলিভেশন, এটা উপরের দিকে উঠে যাবে। তাহলে কিরকম চেহারা হবে ইসিজির? এই যে বেজ লাইন থেকে এই এসটি সেগমেন্ট, এখানে এসটি সেগমেন্ট বেজ লাইনে আছে, এটা নর্মাল, কিন্তু এখানে এসটি সেগমেন্ট বেজ লাইন থেকে উপরে উঠে গিয়েছে, এখানে এসটি সেগমেন্ট এখানে চলে এসেছে, অর্থাৎ বেজ লাইন থেকে এতটুকু উপরে উঠে গিয়েছে। এই যে এসটি সেগমেন্ট এলিভেশন, এটি হার্ট অ্যাটাকের অত্যন্ত মারাত্মক একটি ধরন। যখন আমাদের ইসিজিতে তিনটি একই গ্রুপের তিনটি লিডে এই এসটি এলিভেশন থাকবে, এসটি সেগমেন্ট এলিভেশন থাকবে, এবং রোগীর বুকে ব্যথা হয়েছে বা বুকে ব্যথা শুরু হয়েছিল বা বুকে ব্যথা আসছে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে রোগী এমার্জেন্সিতেই আসুক বা হার্টের ডক্টরের চেম্বারেই আসুক, আমরা সঙ্গে সঙ্গে একটা ইসিজি করে যদি আমরা ইসিজিতে ঠিক এই চেহারাটা পাই,
এসটি এলিভেশন, তখন কিন্তু আমাদের মধ্যে একটা অ্যালার্ম বেজে যায়। অর্থাৎ এটি অত্যন্ত মারাত্মক একটি সিচুয়েশন। এখান থেকেই জাস্ট ইসিজি করার পরেই আমি রোগীর স্বজনের সঙ্গে কথা বলা শুরু করব, কাউন্সিলিং শুরু করব যে উনার একটা হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, উনাকে এখনই এই মুহূর্তে সিসিউতে অ্যাডমিশন নিতে হবে। এখানে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই এবং এখানে অন্য কোনো পরীক্ষার জন্য, রিপোর্টের জন্য অপেক্ষা করারও কোনো সুযোগ নেই। যেমন আমরা হার্টের রোগ নির্ণয়ের জন্য আমরা ইকোকার্ডিওগ্রাম করি, হার্ট অ্যাটাক শনাক্ত করার জন্য একটি ব্লাড টেস্ট আছে যাকে আমরা বলি ট্রপোনিন আই বা সিকেএমবি। কিন্তু এক্ষেত্রে এই ব্লাড টেস্টের রিপোর্ট আসতে আমার হয়তো 45 মিনিট বা 1 ঘন্টা সময় লাগবে। এক্ষেত্রে কিন্তু এই 1 ঘন্টা ওয়েট করা যাবে না। অথবা পেশেন্টকে আমি বলবো না যে আপনি একটা ইকো করে আসেন। ইকো করতে গিয়ে তার আউটডোরে ইকো করতে গিয়ে হয়তো দেখা যাবে সে 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট করে ফেলতে পারে, যার জন্য তাকে হয়তো জীবনের চরম মূল্য দিতে হতে পারে। এই জন্যই যখন আমি ইসিজি রোগী বুকে ব্যথা, চাপ বা শ্বাসকষ্ট নিয়ে এসেছে এবং ইসিজিতে এই এসটি এলিভেশন পাওয়া গিয়েছে, তখন কিন্তু শুধুমাত্র এই ইসিজি পরীক্ষার উপর ভিত্তি করেই আমি রোগীকে বলবো যে এখনই উনাকে অ্যাডমিশন নিতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো উনাকে অতি জরুরি ভিত্তিতে এনজিওগ্রাম করতে হবে। একটা রক্তনালী 100% ব্লক হয়ে গিয়েছে এবং সেই ব্লকটা এনজিওপ্লাস্টি করে এখনই ওপেন করে দিয়ে তার মধ্যে দিয়ে রক্ত প্রবাহ আবার পুনরায় সচল করতে হবে। দেখুন কত মারাত্মক একটি সিদ্ধান্ত শুধুমাত্র ইসিজির উপর ভিত্তি করেই নিতে হচ্ছে। কারণ কি, যখন রোগীর বুকে ব্যথা, চাপ, শ্বাসকষ্টের সঙ্গে আমরা এই এসটি এলিভেশন আমরা ইসিজিতে পেয়েছি, তার মানে হলো 100% ব্লক, কোনো একটা রক্তনালী 100% ব্লক হয়ে গিয়েছে। কত পার্সেন্ট সম্ভাবনা? 90% সম্ভাবনা। অর্থাৎ শতকরা 90% ক্ষেত্রে আমি এই রোগীকে সঙ্গে সঙ্গে এনজিওগ্রাম করলে আমরা পাবো যে রোগীর একটা রক্তনালী 100% ব্লক হয়ে গিয়েছে। কাজেই এক্ষেত্রে কিন্তু ইসিজির উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিয়ে দ্রুত আমাদের চিকিৎসা শুরু করে দিতে হবে। এসটি এলিভেশন এমআই এর একটি ইকুইভ্যালেন্ট সিচুয়েশন হলো নিউ অনসেট এলবিপিভি। যখন একজন রোগী বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে এসেছে, তখন যদি আমরা রোগীর ইসিজিতে ঠিক এই ধরনের প্যাটার্ন দেখতে পাই, অর্থাৎ লিড V1 এ ডাব্লিউ প্যাটার্ন এবং V5 বা V6 এ এম প্যাটার্ন, এই ধরনের হোয়াইট কমপ্লেক্স এবং নচড প্যাটার্ন যখন আমরা ইসিজিতে পাবো, তখন কিন্তু আমাদেরকে রোগীরকে আমাদের ইমিডিয়েট অ্যাডমিশন এবং এমার্জেন্সি এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টির কথা আমাদের জরুরিভাবে ভাবতে হবে। আমাদের আরেক ধরনের হার্ট অ্যাটাকে আমরা ইসিজিতে একটা প্যাটার্ন পাই যাকে আমরা বলি এসটি ডিপ্রেশন। সেটা কিরকম? এটা হলো আমাদের নর্মাল ইসিজি, এসটি সেগমেন্ট এখানে বেজলাইনে আছে। যদি বেজলাইন থেকে নিচে নেমে যায় তখন আমরা তাকে বলবো এসটি ডিপ্রেশন। এসটি সেগমেন্ট এটা অ্যাবনর্মাল, এটা নর্মাল। এসটি সেগমেন্ট এখানে ছিল বেজলাইনে, কিন্তু এখানে এসটি সেগমেন্ট এই বেজলাইন থেকে এখানে নিচে নেমে গিয়েছে। এখানে এসটি সেগমেন্ট বেজলাইন থেকে নিচে, অর্থাৎ এসটি সেগমেন্ট ডিপ্রেশন। এই এসটি ডিপ্রেশন যখন আমাদের বুকে ব্যথা, শ্বাসকষ্টের সঙ্গে থাকবে, তখন এটাও এক ধরনের হার্ট অ্যাটাক এবং এর সঙ্গে যদি পেশেন্টের কার্ডিয়াক এনজাইমগুলো অর্থাৎ ট্রপোনিন আই বা সিকেএমবি ব্লাডে অ্যাবনর্মাল লেভেলে থাকে, এটাও এক ধরনের মারাত্মক ধরনের হার্ট অ্যাটাক এবং এক্ষেত্রেও রোগীকে অতি জরুরি ভিত্তিতে সিসিইউতে অ্যাডমিট করে হার্ট অ্যাটাকের চিকিৎসা শুরু করতে হবে। ইসিজিতে আরেকটি খারাপ প্যাটার্ন হলো টি ইনভার্সন। টি ইনভার্সন অনেক ক্ষেত্রে খুব সাধারণ কারণেও হয়ে থাকে, অর্থাৎ তেমন কোনো গুরুতর কোনো সিচুয়েশন নয়, অনেক কারণে ইসিজিতে টি ইনভার্সন হয়ে থাকে। কিন্তু যখন ক্লিনিক্যালি আমাদের মনে হচ্ছে যে রোগীর এসিএস হয়েছে, অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়েছে, অর্থাৎ হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে, রোগী একটা বুকে ব্যথা বা শ্বাসকষ্ট বা বুকে চাপ নিয়ে এসেছে এবং রোগীর টিপিক্যাল রিস্ক ফ্যাক্টরের হিস্ট্রি রয়েছে, তখন কিন্তু আমাদের ইসিজি করে আমরা যদি দেখি টি ইনভার্সন হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে টি ইনভার্সনকেও আমাদের তখন গুরুত্বের সঙ্গে নিতে হবে। যেমন খুব সুন্দর একটি দৃষ্টান্ত ওয়েলেন্স সিনড্রোম। এক্ষেত্রে আমরা দেখব যে রোগীর V1, V2, V3 টি ওয়েভগুলো, যেটা আমরা জানি টি ওয়েভ নর্মালি আপরাইট থাকবে,
এই টি ওয়েভ যদি ইনভার্টেড হয়ে যায় অথবা বাইফেজিক হয়, যেমন কিছুটা আপরাইট কিছুটা ডাউনরাইট, অথবা ডিপ টি ওয়েভ ইনভার্সন হয়, এই প্যাটার্নগুলো যদি আমরা লিড V1, V2, V3, V4 এই গ্রুপের লিডগুলিতে যদি আমরা এই ধরনের চেঞ্জ দেখতে পাই এবং একই সঙ্গে রোগীর বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুকে চাপ রয়েছে, তখন কিন্তু হতে পারে যে এই রোগীর এলএডি একটা মূল করোনারি ধমনী, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, সেটাতে হয়তো একদম উপরের দিকে 100% ব্লক হয়ে গিয়েছে। কাজেই যখন আমাদের ইসিজিতে খারাপ ডায়াগনোসিসগুলো পাওয়া যায় এবং রোগীর বুকে ব্যথা, চাপ, শ্বাসকষ্টের সঙ্গে যখন এই ধরনের খারাপ ডায়াগনোসিসগুলো পাওয়া যায় ইসিজিতে, তখন কিন্তু সেটা এসটি এলিভেশন হোক, এসটি ডিপ্রেশন হোক, সেটা নিউ অনসেট এলভিবিবি হোক, বা কোনো কোনো ক্ষেত্রে টি ইনভার্সন অথবা খারাপ ধরনের অ্যারিথমিয়াগুলো হোক, তখন কিন্তু আমাদের সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। অতি দ্রুত, যত দ্রুত পারা যায় রোগীকে সিসিউতে অ্যাডমিট করে জরুরি হৃৎপিণ্ডের চিকিৎসা শুরু করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে ইসিজি, এই স্বল্প মূল্যের ইসিজি পরীক্ষাটির গুরুত্ব অত্যন্ত অত্যন্ত বেশি। কাজেই সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিয়ে আমরা অনেক ক্ষেত্রেই জীবন রক্ষায় সহযোগিতা করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। ধন্যবাদ।